আকাশ পুরো হতভম্ব হয়ে গেছে, কারণ আকাশ কোনো দিন ও কল্পনা করেনি তাকে এতদিন ধরে ধোঁকা দেওয়া হচ্ছিল। তার উপরে সে এতদিন জানত তার ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী একজন, কিন্তু সে একদম পরিশেষে এসে দেখছে ত্রিধা আর অবনী দুজনেই তার প্রতিদ্বন্দ্বী, এবং দুজনেই আলীর সাথে মিলিত হয়ে ভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আকাশ প্রচণ্ড রকমের অবাক হয়, তবে তার সাথে সাথে আবার আকাশের প্রচণ্ড রকমের রাগও উঠে দুই বিশ্বাসঘাতক সম্পর্কে জানতে পারে, বিশেষ করে ত্রিধার উপরে, কারণ ত্রিধাকে আকাশ অনেক বেশি বিশ্বাস করত। অবনীর বিষয়টা না হয় মানা যায়, কারণ অবনী তার সাথে আগেও বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ত্রিধার বিষয়টা আকাশ কোনোভাবেই মানতে পারছে না। সেই শুরু থেকে ত্রিধাকে আকাশ প্রচণ্ড বিশ্বাস করে। আকাশের ভালো খারাপ দুই সময়ই ত্রিধা আকাশের পাশে ছিল, কিন্তু আজ পরিশেষে এসে আকাশ জানতে পারল ত্রিধা এতদিন তার সাথে ভালো মানুষই নাটক করেছে। আকাশ যেন নিজের মধ্যে নেই, বাকরুদ্ধ হয়ে গেছে সে। কলিজায় বিচরণ করা ঘনিষ্ঠ মানুষটার বিষাক্ত আচরণ দেখে আকাশের ভিতরে বেশ ভয়ানক এক প্রভাব ফেলেছে। আকাশ কি করবে ভেবে উঠতে পারছে না। মানুষ বিশ্বাসঘাতকতা করার জন্য এতটা ঘনিষ্ঠ হতে পারে সেটা আকাশ ত্রিধাকে না দেখলে কোনোদিন বুঝতেই পারত না। আকাশের মাথা পুরোপুরি জ্যাম খেয়ে গেছে। নিজেকে শান্ত করতে হাত দুটো মুখে চেপে ধরে আকাশ। পাশ থেকে আরমান আকাশকে হতাশাগ্রস্ত অবস্থায় দেখতে পেয়ে বলে, ভাই আপনি একদম হতাশ হবেন না, কারণ হতাশা নামক জিনিসটা আপনার চেহারার সাথে একদম স্যুট করে না। ভাই আপনি নিজেকে শান্ত করুন। আরমান কি করে নিজেকে শান্ত করব? যেই মানুষ দুটো আমার শত্রুর সাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, সেই মানুষ দুটোই কিন্তু একটা সময় আমার মনের ভিতরে বিশাল জায়গা জুড়ে বসবাস করেছে। আর আজ আমার মনে বসবাস করা সেই মানুষগুলোই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আরমান মেয়ে দুটো যদি আমার অপরিচিত হতো তাহলে আমি কখনোই হতাশ হতাম না, কিন্তু তারা দুজন তো আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিল। বিশেষ করে আমি ত্রিধার কথা বলবো। আমি কষ্ট পেলে যেই মেয়েটা চোখের পানি ফেলত, আমায় ছোটলোক বলে অপমান করাই যেই মানুষটা তার ঘনিষ্ঠ বান্ধবীদের সাথে সম্পর্কে নষ্ট করে দিয়েছিল, সেই মানুষটাই আজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এত কিছুর পরে কি করে নিজেকে শান্ত করব আরমান? ভাই আমি জানি আপনার ভিতরে এখন কি চলছে, তবে ভাই আপনাকে এখন শক্ত হতে হবে, কারণ আপনি সৎ ছিলেন অবনী এবং ত্রিধাকে নিয়ে, কিন্তু তারা দুজন আপনার মনে জায়গা করে আপনাকে ঘাত করার প্রতিক্রিয়া করছে। তাই আপনার এখন উচিত ভেঙ্গে না পড়ে সেই মনাউস দুটোকে চরম শিক্ষা দেওয়া। আর তাদেরকে শিক্ষা দিতে হলে আপনাকে কোনো মতেই ভেঙ্গে পড়লে চলবে না, কারণ আপনি ভেঙ্গে পড়লে তাদের শক্তি আরও বৃদ্ধি পাবে। তাই নিজেকে সামলে নিয়ে তাদের দুটোর একটা বিহিত করুন। আরমান এত সহজে ভেঙ্গে পড়ার মানুষ আমি নই। তবে হ্যাঁ, চরম মাত্রায় অবাক হয়েছি মেয়ে দুটোর কাণ্ড দেখে। আর মেয়ে দুটোকে তো অবশ্যই আমি ছাড়ব না। ভালোবাসা নামক যেই জিনিসটা ছিল সেটাকে আপাতত সাইডে রাখতে হবে, কারণ আমি তাদেরকে ছেড়ে দিলেও তো তারা আমাকে ছাড়বে না। তাই আমিই তাদের দুটোকে শেষ করব। আমি কোনো প্রতারণা করিনি, আমি শুধুই ভালোবেসেছিলাম। আর আমি সেই কাতারের প্রেমিক পুরুষ নই যে ভালোবাসার মানুষের হাতে নিজেকে শেষ করব। তবে যদি বিষয়টা বিশ্বাসঘাতকতা না হয়ে অন্য কিছু হতো, তাহলেও হয়তো তারা আমার হাত থেকে রেহাই পেত। কিন্তু যেহেতু বিষয়টা বিশ্বাসঘাতকার, তা আমি তাদের দুটোর একটাকেও ছাড়ব না। আলী এবং তার সমস্ত লোকজনের সমাপ্তি তো করবই, সেই সঙ্গে অবনী আর ত্রিধা নামক অধ্যায় দুটোর ইতি টানব।
আমার পিছনে ষড়যন্ত্র করার ফল এবার তারা পাবে। আমি ব্লেড সত্যিকারত্বে ভালোবাসার মানুষের কাছে ঝুঁকতেও পারি, আবার ভালোবাসার নামে নাটক করা বিশ্বাসঘাতককে পায়ের নিচে ফেলে পিষে রেও ফেলতে পারি। তবে বর্তমানে আমার চেহারার এমন পরিবর্তিত রূপের কারণ হচ্ছে দুজনের আড়ালে লুকিয়ে থাকা মুখোশধারী রূপটা দেখে। তবে আমার সন্দেহের তালিকায় ত্রিধা আর অবনী বহু আগেই নাম লিখিয়েছে। কিন্তু আজ সেই দুটো মানুষ সম্পর্কে পরিপূর্ণ সত্যতা জানতে পেরে বেশ আশ্চর্য হয়েছি। আর সেই জন্যই আমার চেহারার রং পাল্টে গেছে। তবে আমার না এখনো বিশ্বাস হচ্ছে না সেই দুটো মেয়ে এসবের সাথে জড়িত। কারণ আমার সাথে আজ অবধি এত নিখুঁত অভিনয় কেউ করে উঠতে পারেনি। আমার মনে হয় কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। ভাই, আপনার সম্পর্কে বেশ ভালো করেই জানি আমি জানি আপনি কখনো ভেঙে পড়বার মানুষ নয়। কিন্তু আপনার চেহারায় হতাশা দেখে আমার সাময়িকের জন্য মনে হচ্ছিল মেয়ে দুটোর বিষয়টা আপনার ভিতরে বেশ প্রভাব ফেলেছে। আমি তাই কথাটা বলেছিলাম। আর ভাই, আপনার মতন আমারও কেন জানি মনে হচ্ছে সেই মেয়ে দুটোর বিষয় নিয়ে কোনো একটা রহস্য আছে। কারণ বহু বড় বড় নেতাখেতাকে দেখলাম, যারা ছেলে হয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা তো দূরের কথা, আপনার নাম শুনলেই ভয় কাতর হয়ে যায়। সেখানে সেই অবনী আর ত্রিধা মেয়ে হয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা কি করে করবে? এছাড়া সেই মেয়ে দুজন দীর্ঘদিন যাবৎ আপনার সাথে চলেছে। তার উপরে আপনার সম্পর্কে অনেক কিছুই জানে সেই দুটো মেয়ে। ভাই, আমার মনে হয় না তারা আপনার সম্পর্কে এত কিছু জানার পরেও আপনার শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে আপনাকে শেষ করার মতন কিছু করতে চাইবে তারা। ভাই, আমার মনে হচ্ছে এই ফারাজ আমাদেরকে মিথ্যা কথা বলছে। আপনি ওর থেকে ভালো করে আরেকবার জিজ্ঞাসা করুন, তাহলে হয়তো সত্যিটা জানা যাবে। আমার মনে হচ্ছে এই ফারাজ আমাদেরকে মিথ্যা ইনফরমেশন দিচ্ছে। ভাই, আপনি ভালোভাবে আরেকবার জিজ্ঞাসা করুন। যদি সে মিথ্যা বলে তাহলে কিন্তু ওর কপালে দুর্গতি আছে। আরমানের কথা শুনে আকাশ ফারাজকে বলে, ফারাজ, তোর কথাগুলো তো মনে হচ্ছে পুরোপুরিভাবে সত্যি না। দেখ, এখনো সময় আছে, ভিতরে কোনো কিছু লুকিয়ে থাকলে সেসব সত্যি সত্যি আমাদেরকে বলে দে। না হয় তোর হাতের একটা নখও থাকবে না। আকাশের কথা শুনে ফারাজ বলে ওঠে, ভাই, এই সময়ও এসে কেউ মিথ্যা বলে নাকি? আপনি একে একে আমার 3টা নখ উঠিয়ে নিয়েছেন, আর আমি আপনাকে এত কিছুর পরেও এসে মিথ্যা বলবো সেই দুঃসাহস আমার নেই। কিন্তু আমাদের যে মনে হচ্ছে কোনো রহস্য লুকিয়ে আছে সেই দুটো মেয়ের বিষয় নিয়ে। আচ্ছা ভাই, মনে করুন আমি মিথ্যা বলছি, কিন্তু আপনি তো ছবির মধ্যে সেই দুটো মেয়েকে আমার সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখেছেন। সেসব তো মিথ্যা হতে পারে না। আর তাছাড়া আমি আলী ভাইয়ের রাইট হ্যান্ড। দেশে এত মেয়ে থাকতে আপনার সেই ঘনিষ্ঠ দুটো মেয়ে তো আমার মতন মানুষের সাথে বিনা কারণে কখনো কথা বলবে না। কিন্তু তারা যেহেতু আমার সাথে দাঁড়িয়ে কথা বলেছে, তার মানে অবশ্যই কোনো কারণ আছে। আর আলী ভাই তো আপনাকে বলেই দিয়েছে আপনার সবচাইতে বড় শত্রু হবে আপনার খুব ঘনিষ্ঠ মানুষ। ভাই, এবার আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। আচ্ছা, বুঝলাম অবনী আর ত্রিধা আমার সেই ঘনিষ্ঠ দুশ্মন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে তোর কাছে। দেখ, আলী থাকে দুবাই শহরে, আর মেয়ে দুটো থাকে বাংলাদেশে। তাও আবার সেই মেয়ে দুটো আমার খুব কাছের মানুষ। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, আলী দুবাইয়ে থেকে আমার এই ঘনিষ্ঠ মানুষ দুটোকে হাত করেছে কি করে? আর এই মানুষ দুটো কোনো কারণেই বা আলীর সাথে হাত মিলিয়েছে? ভাই, সেসব আমি কিছুই জানি না। তবে হ্যাঁ, আমি আলী ভাইয়ের রাইট হ্যান্ড। কিন্তু অনেক বিষয় আছে যেসব আলী ভাই আমাকেও পর্যন্ত শেয়ার করে না। এছাড়া যে কোনো জিনিস নিয়ে আলী ভাই সবসময় নিজের মাথায় আলাদা করে একটা প্ল্যান সাজিয়ে রাখে।
যেসব তিনি ছাড়া দুনিয়ার কোনো কাকপক্ষীও জানে না, এমনকি আমিও পর্যন্ত জানি না। এখন আলী ভাই দুবাইয়ে থেকে এই মেয়ে দুটোকে কিভাবে হাত করেছে, আর এই মেয়ে দুটো কি কারণেই বা আলী ভাইয়ের সাথে মিলিত হয়েছে সেসব কিছুই আমি জানি না। আমি শুধু জানি সেই মেয়ে দুটো আলী ভাইয়ের হয়ে কাজ করে, আর আলী ভাই এই মেয়ে দুটোকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। এছাড়া এই মেয়ে দুটো সম্পর্কে এর বাহিরে আর কিছুই আমি জানি না। ঠিক আছে, যেটুকু ইনফরমেশন দিয়েছিস সেটুকুতেই আমার হবে, বাকিটুকু আমি নিজেই বের করে নিব। আর সেই মেয়ে দুটো যদি সত্যিই তোর কথা মতন আলীর জন্য কাজ করে থাকে, তাহলে মনে কর আলীকে এবং তার দলবলকে যেই গর্তে ফেলে মাটি চাপা দিব, সেই মেয়ে দুটোকেও একই সঙ্গে সেই গর্তে ফেলে তাদের সাথে মাটি চাপা দিয়ে দিব। এখন খালি সময়ের অপেক্ষায়। তুই তো হাতে লেগে গেছিস, বাকি আলী আর তার দলবল আমার হাতে লাগলেই হয়। তারপরেই কেয়ামত শুরু হয়ে যাবে তাদের উপরে। আর ফারাজ আলী কোথায় আছে সেই বিষয়ে কি তুই কিছু জানিস? না ভাই, আমি জানি না, কারণ আলী ভাইয়ের আগে আমি দেশে এসেছি, আর উনি দেশে আসবে সেই বিষয়ে উনি আমাকে কিছুই বলেনি। আর গত 2 দিন উনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তবে উনি আমার সাথে জলদিই যোগাযোগ করবে সেটা আমার মনে হচ্ছিল, কিন্তু তিনি আমার সাথে যোগাযোগ করার আগেই আপনার লোক আমাকে উঠিয়ে নিয়েছে। ঠিক আছে, আলীর খোঁজ আমার লোকেরাই বের করে ফেলবে। এই আরমান, আমি এখন চললাম। ওর উপরে উপরে দুজনকে নজর রাখতে বল। যদি ভুলে ক্রমে পালানোর চেষ্টা করে তাহলেই মেশিনের সাহায্যে উপরে পাঠিয়ে দিতে বলবি। আর তুই ছেলেপেলে নিয়ে আলী কোনো গর্তে লুকিয়ে আছে খুঁজে বের কর। সে নাকি আমাকে মা রতে বাংলাদেশে এসেছে। আমিও দেখতে চাই আলীর কলিজাটা কত বড় যে সে আমাকে মা রতে আমার দেশেই চলে এসেছে। ঠিক আছে ভাই, আমি ছেলেপেলে দিয়ে খোঁজ লাগাচ্ছি। সাবধানে করবি সব কিছু। আর অববি এবং ত্রিধার উপরেও নজরদারি চালু রাখো। দেখি ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার কতদূর কি করতে পারে। ঠিক আছে ভাই। আচ্ছা, আমি চললাম। আকাশ আরমান থেকে বিদায় নিয়ে কয়েক কদম সামনে এগোতেই চেয়ারে বাঁধা অবস্থায় থাকা ফারাজ আকাশকে পিছন থেকে বলে ওঠে, ব্লেড ভাই, আলী কোথায় আছে সেই ইনফরমেশন আমি আপনাকে দিতে পারব, কিন্তু ভাই প্লিজ আপনি আমাকে রিয়েন না। আমি আপনার অনেক উপকারে আসব। ফারাজের কথা শুনে আকাশ থেমে গিয়ে পিছনে ফিরে। তারপর ফারাজকে বলে, তুই না আলী সম্পর্কে কিছু জানিস না? তাহলে ওর সম্পর্কে ইনফরমেশন কি করে দিবি যে সে এখন কোথায় আছে? ভাই, আমি বলছি কিভাবে আলী ভাইয়ের ইনফরমেশন দিব, কিন্তু প্লিজ ভাই আমাকে রিয়েন না। আমি মরতে চাই না, সেসব পরে ভেবে দেখব, কিন্তু তুই আগের আলীর ইনফরমেশন বল। ভাই, আলী ভাই কোথায় আছে সেটা তো আমি জানি না, তবে আপনারা চাইলে আমার মাধ্যমে টোপ ফেলে আলী ভাইকে ধরতে পারবেন। আমি যে কোনো মূল্যে আলী ভাইয়ের সাথে যোগাযোগ করে বলবো আমি আপনার কাছ থেকে পালিয়েছি। উনি যেন তিনার বর্তমান লোকেশন আমাকে বলে, যাতে করে আমি উনার কাছে যেতে পারি। তখন তিনি আমাকে লোকেশন দিল, আপনারা উনার লোকেশন জেনে যাবেন। বাহ, সুন্দর একটা বুদ্ধি করেছিস তো। ঠিক আছে, তুই কৌশল করে আলীর লোকেশন বের কর। তুই যদি কোনোভাবে আলীর ঠিকানা বের করতে পারিস তাহলে একটা সুযোগ তুই পাবি। একবার কমিনাটাকে হাতে পেলে 3 হাতের জায়গায় 300 হাত মাটি খুঁড়ে তার ভিতরে আলী আর তার দলবলকে নয়তয় কবর দিব। কোনো মতে একবার খালি আলীর সন্ধান পাই, তাহলেই মাঠে নেমে কে কত সময় ধরে টিকে থাকতে পারে সেটা সবাই টের পেয়ে যাবে। তুই যদি কোনোভাবে আলীর ঠিকানা বের করতে পারিস তাহলে একটা সুযোগ তুই পাবি।
একবার কমিনাটাকে হাতে পেলে 3 হাতের জায়গায় 300 হাত মাটি খুঁড়ে তার ভিতরে আলী আর তার দলবলকে জ্যান্ত কবর দিব। কোনো মতে একবার খালি আলীর সন্ধান পাই। তাহলেই মাঠে নেমে কে কত সময় ধরে টিকে থাকতে পারে সেটা সবাই টের পেয়ে যাবে। তবে আমার মনে হয় না আলী তোকে নিজের লোকেশন দিবে। তবে তুই চেষ্টা কর। চেষ্টা করতে তো আর আপত্তি নেই। আর আরমান সে বাধা অবস্থায় যেভাবে যা করতে চায় তুই তাকে সাহায্য করবি। এখন আমি চলে যাচ্ছি। কোনো সমস্যা হলে বা কোনো প্রয়োজন হলে আমায় ফোন করিস। ঠিক আছে ভাই। আকাশ গুপ্ত জায়গা থেকে বেরিয়ে গাড়ি করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মনম রাহয়ে নিজের রুমে বসে থাকে। আকাশের মনের অবস্থা একদম ঠিক নেই। ত্রিধার উপরে আকাশের যেই দৃঢ় বিশ্বাসটা ছিল সেটা ত্রিধা চোখের পলকেই নষ্ট করে দিয়েছে। আকাশ প্রথমবার অবনীকে ভালোবেসে প্রতারণার শিকার হয়েছে। দ্বিতীয়বার ত্রিধাও আকাশের সাথে একই কাজটা করেছে। এত কিছুর পরেও একটা মানুষের মন কি করে ভালো থাকে? আকাশ বিছানায় বসে বালিশে হেলান দিয়ে ত্রিধাকে নিয়ে ভাবতে থাকে। জীবনে প্রথমবার ভালোবাসা নামক অধ্যায়টাতে পদার্পণ করে ধোঁকা খাওয়ার পরেও ত্রিধাকে সে বিশ্বাস করেছিল। কিন্তু ত্রিধা আকাশের সেই বিশ্বাসের মর্যাদা রাখেনি। অবনীর মতন ত্রিধাও পরিশেষে এসে তাকে ধোঁকা দিয়েছে। কেন এমনটা করা কি ত্রিধার বেশি প্রয়োজন ছিল? ত্রিধা হয়তো টাকার জন্য বা অন্য কারণে এমনটা করছে। কিন্তু ত্রিধা চাইলে তো তার থেকেই স্বার্থ উদ্ধার করতে পারত। পরিবর্তে তাকে শুধু একটু ভালোবাসলেই হতো। তার ও তো টাকার কোনো কমতি নেই। ত্রিধার যে কোনো চাহিদা পূর্ণ করার ক্ষমতা তো তার রয়েছে। কিন্তু তাও কেন ত্রিধা তার সাথে এই রকমটা করল? আসলেই হয়তো দুনিয়ায় সত্যিকারত্বে ভালোবাসার কোনো দাম নেই। না হয়তো সে চাইলে হাজার খানিক মেয়ে নিয়ে ডুবে থাকতে পারত নিজের টাকার পাওয়ারে। কিন্তু সে সেটা না করে একজনের কাছেই ভালোবাসাটা আশা করেছিল। কিন্তু সেই আশাটাই তার নিষ্ফল হয়েছে। তাই সে নিজে নিজে বলে, ভালোবেসেছিলাম কিন্তু মূল্য দিসনি। উল্টো ফিডব্যাক দিয়েছিস প্রতারণা করে। এবার আমি আমার চোখ উল্টে ফেলব। এক একটাকে পায়ের নিচে ফেলে চাপা দিয়ে মা রব। তখন তোরা উপযুক্ত শিক্ষা পাবি। কথায় আছে না, ভালোবাসার নেই কোনো হাল। ভালোবাসার পথ পাড়ি দিতে গেলে পুকুর হয় খাল। মাঝপথে মুষলধারায় বৃষ্টির ন্যায় বিপদ হয়ে দাঁড়ায় কাল। সমস্ত কিছুকে পিছনে ফেলে যদি পারো পাড়ি দিতে হবে তুমি সফল। না হয় তোমার উপাধি হবে ছেকা খাওয়া কবি রজব উদ্দিনের ব আকার ল বাল। এই ত্রিধা আমাকে রজব উদ্দিনের কাতারে ফেলে দিয়েছে। তবে সবার মতন আমি চুপ থাকব না। প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। সঠিক সময়টা খালি আসুক, তারপর সবার হিসাব নিকাশ করব। আকাশ ত্রিধার উপরে রেগে গিয়ে মনে মনে অনেক কিছু বলতে থাকে। এমন সময় নিশাত আকাশের রুমে প্রবেশ করে। নিশাত আকাশের রুমে প্রবেশ করার পর দেখে আকাশ কিছু একটা নিয়ে ভাবনায় মশগুল হয়ে আছে। নিশাত চুপচাপ গিয়ে আকাশের পাশে বসে আকাশকে ডাক দেয়। নিশাতের ডাকে আকাশের হুঁশ ফিরে আসে। আকাশ ভাবনার জগৎ থেকে বেরিয়ে স্বাভাবিক হওয়ার পর নিশাতকে দেখতে পেয়ে বলে, নিশাত তুমি হঠাৎ আমার রুমে? দেখতেই তো পাচ্ছেন আপনার রুমে যে সেটা। তাও আবার প্রশ্ন করছেন কেন? না মানে কি মনে করে রুমে আসলে কিছু কথা ছিল আপনার সাথে। বলো। আমি না আপনার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়েছি। আপনি যদি আমায় গ্রহণ করে না নেন তাহলে আমার জীবনটা সত্যিই এলোমেলো হয়ে যাবে। নিশাত এসব আবেগী কথাবার্তা
সত্যিকারত্বে নিজে ঠিক থাকলে জীবন কখনো এলোমেলো হয় না। আচ্ছা, মানলাম আমার কথাগুলো আবেগ, কিন্তু প্লিজ নেন না আমাকে আপনার করে। কি এমন ক্ষতি হবে আমার মতন এতিম মেয়েটাকে ভালোবাসলে আপনার? আমি তো আপনাকে ভালোবাসি, তাই না? আপনি অন্য কাউকে বিয়ে করলে সে যেমন আপনাকে সারা জীবন আগলে রাখবে, আমিও তো ঠিক তাই করব, তাই না? তাহলে আপনি কেন আমায় বারবার ঠুকরে দিচ্ছেন? নিশাত, দেখো, আমিও চাইতাম আমার একটা মনের মানুষ হোক, যে কিনা আমি বলতেই পাগল থাকবে, যে কিনা হাজারো কঠিন পরিস্থিতিতেও আমাকে ভালোবাসবে। কিন্তু বর্তমানে বিশ্বাস করো, সেই আমার ভিতরেই ভালোবাসা নামক জিনিসটার জন্য কোনো জায়গা নাই। বর্তমানে আমি প্রচণ্ড ঘৃণা করি ভালোবাসা নামক জিনিসটাকে। কিন্তু কেন বলেন তো? ওই যে আপনার সাথে খারাপ আচরণ করেছিলাম সেজন্য। যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাচ্ছি। দেখুন, আমি তো বাচ্চা মানুষ, না বুঝে হয়তো এটা সেটা বলেছি, তবে আমি সত্যিই আপনাকে ভালোবাসি, আর আমি জীবনে কখনো ওই রকমের ভুল আর করব না। নিশাত, তোমার কারণে আমার মনে ভালোবাসার উপরে ঘৃণা জন্মায়নি, আর আমি জানি তুমি বাচ্চা মেয়ে, তাই তোমার কথাগুলো ধরে আমি বসে নেই। আমার ভিতরে ঘৃণা জন্মেছে অন্য কারণে, তোমার সাথে এটার কোনো যোগসূত্র নেই। তাহলে কেন বারবার আমাকে ঠুকরে দিচ্ছেন? দোষটা কি আমার? আমি তো আপনাকে ভালোবাসি, তাহলে আমার ভালোবাসাকে কেন আপনি প্রতিবার প্রত্যাখ্যান করছেন? নিশাত, তুমি ভালো করেই জানো আমার মনে অন্য কারোর বসবাস, আমি অন্য কারোর প্রতি ফুটবল, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে ভালোবাসার উপরে আমার ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। আর তুমি যদি আমার জীবনে আগে আসতে তাহলে বিষয়টা এতটা জটিল হতো না, কিন্তু তুমি এসেছো অনেক দেরি করে। এখন আর আমার হাতে কিছুই নেই, আমি চাইলেও তোমাকে নিয়ে আর নতুন করে ভাবতে পারবো না, কারণ প্রথমত বেশ দেরি করে ফেলছ, দ্বিতীয়ত বিশ্বাসঘাতকের পাল্লায় পড়ে ভিতরটা পুরো পাল্টে গেছে। তাই প্লিজ তোমাকে অনুরোধ করব, তুমি আর আমাকে এসব নিয়ে ফোর্স করবে না। বাহ, বেশ সুন্দর কথা বলেছেন। অন্যজন আপনার ভিতরটা ঘোলাটে করেছে, সেজন্য আপনি আপনার মনে কেউ যাতায়াত করার রাস্তাটাই বন্ধ করে দিয়েছেন। যাক, ভালো, আপনার যেটা ভালো মনে হয়েছে সেটা আপনি করেছেন, আর আমি আপনার কথার অমান্য করে কখনোই আর আপনাকে ফোর্স করব না। তবে হ্যাঁ, একটা কথা, আপনার প্রতি ভালোবাসা আমার কখনোই কমবে না, আমি আপনার জন্য আমার সাধ্য মতন অপেক্ষা করব। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা বলি? বলো। আপনার কথা তো আমি রাখব বলেছি, কিন্তু আপনি কি আমার একটা কথা রাখবেন? কি কথা? আপনাকে একটু জড়িয়ে ধরতে দিবেন? আকাশ নিশাতের কথা শুনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। নিশাতকে হ্যাঁ বলবে নাকি না বলবে আকাশ বুঝে উঠতে পারছে না, কারণ তার কথা রাখার বিনিময়ে নিশাত তার কাছে একটা আবদার করেছে। অন্যদিকে আবার নিশাত একটা মেয়ে, সে তাকে জড়িয়ে ধরবে সেটা ভাবতেই আকাশের কেমন যেন লাগছে, তাই আকাশ চুপ করে আছে। অপরদিকে নিশাত আকাশকে চুপ করে থাকতে দেখে বলে, এত কি ভাবছেন? হ্যাঁ বা না বলে দিন, তাহলেই তো হয়ে যায়। নিশাতের কথা শুনে আকাশ ভাবে মেয়েটাকে হ্যাঁ বললেও সমস্যা, আবার না বললেও সে কষ্ট পাবে, তবে তার যে কোনো একটা তো বলতেই হবে। তাই সে কয়েক সেকেন্ড ভেবে নিশাত কষ্ট না পাওয়ার জন্য হ্যাঁ সূচক সম্মতি জানায়। অপরদিকে নিশাত আকাশের সম্মতি পেয়ে নিজে আগে বিছানা ছেড়ে উঠে আকাশকে বলে বিছানা থেকে নেমে সোজা হয়ে ফ্লোরে দাঁড়াতে। আকাশ চুপচাপ নিশাতের কথা মতন বিছানা থেকে নেমে ফ্লোরের উপরে সোজা হয়ে দাঁড়ায়,
আকাশ সোজা হয়ে ফ্লোরে দাঁড়াতেই নিশাত দুহাত দিয়ে খপ করে আকাশকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। নিশাতের আচরণে আকাশের ভিতরে দলা পেকে যাচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই। সম্মতি যেহেতু দিয়েছে এখন তার সহ্য করতেই হবে। নিশাত মিনিট খানিক আকাশকে জড়িয়ে ধরে আকাশের বুক থেকে মাথা উঠিয়ে আকাশের পায়ের উপরে নিজের দু পা দিয়ে ভর করে দাঁড়ায়। এরপর আকাশ কিছু বুঝে ওঠার আগেই নিশাত আকাশের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিয়ে আগের চাইতেও আরও দ্বিগুণ শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে। নিশাতের এবারের আচরণে আকাশের অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছে। ভিতরটা গোলমাল পেকে গেছে, শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ কাঁপতে আরম্ভ করেছে। কথায় আছে, একজন নারী চাইলে নিজের মোহ দিয়ে পৃথিবীর সবচাইতে পাষাণ হৃদয়ের মানুষটাকেও কাবু করে ফেলতে পারে। আকাশের বেলাতেও তাই হয়েছে। নিশাত আকাশকে নিজের মোহ দ্বারা কাবু করে নিয়েছে। আকাশ যেন নিজের মধ্যে নেই। নিশাতের ঠোঁটের ছোঁয়া পেয়ে আকাশের মাথা বিটিভির মতন ঝিরঝির করতে আরম্ভ করেছে। এভাবে আরও মিনিট খানিক যাওয়ার পর নিশাত আকাশকে ছেড়ে দিয়ে বলে, এবার আমি চললাম, আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। আকাশ নিশাতের কথার কোনো উত্তর দেয় না, কারণ সবকিছুই কেমন যেন এখনো আকাশের মাথার উপর দিয়ে যাচ্ছে। অপরদিকে নিশাত আকাশের কথার কোনো উত্তর না পেয়ে চলে যেতে আরম্ভ করে। কিন্তু সে আকাশের রুমের দরজা পর্যন্ত গিয়ে পিছন ফিরে আবার আকাশকে বলে, আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকব বলে দিলাম। আকাশ এবারও নিশাতকে কিছু বলে না, আর নিশাত আকাশকে তার জন্য অপেক্ষা করবে বলে চলে যায়। আকাশ এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু আগের কাণ্ডগুলা ভেবে আকাশের মাথা এখনো কাজ করছে না। এভাবে বেশ কিছুটা সময় আকাশ বেকুবের মতন দাঁড়িয়ে থেকে একটু আগের ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে। কিন্তু একটা সময় গিয়ে আকাশ বুঝতে পারে এই বিষয় নিয়ে সে যতটা ভাববে ততই তার মাথা আরও জ্যাম খাবে। তাই সে ভাবনাচিন্তা বিছানায় গিয়ে আবার আগের ন্যায় হেলান দিয়ে বসে। ঘণ্টা দুয়েক এই মধ্যে দিয়েই কেটে যায়। ঘণ্টা দুয়েক পর আকাশ ফ্রেশ হওয়ার জন্য বিছানা থেকে উঠতে যাবে, এমন সময় আরমানের ফোন আসে। আকাশ আরমানের ফোন দেখতে পেয়ে তাড়াতাড়ি করে রিসিভ করে বলে, কিরে, কি হয়েছে? ভাই, ফারাজ অনেক চেষ্টার পর আলীর এক লোকের মাধ্যমে আলীর সাথে যোগাযোগ করতে পেরেছে। তবে আলী ফারাজের ফাঁদে পা দেয়নি। ফারাজ আপনাকে যেভাবে বলেছে ঠিক সেভাবেই আলীকে বলেছে, কিন্তু আলী বুঝে গেছে ফারাজ তাকে মিথ্যা বলছে, আর আমরা ফারাজকে আটকে রেখে তাকে দিয়ে মিথ্যা বলাচ্ছি। তাই আলী নিজের লোকেশন দেয়নি। তবে সে ফারাজকে বলেছে আমরা তাকে কোথায় আটকে রেখেছি সেই লোকেশন তাকে দিতে। সে আগামীকাল নিজের লোকজন নিয়ে আমাদের লোকেশনে এসে আমাদেরকে শেষ করে ফারাজকে নাকি উদ্ধার করবে। তখন আমি ফারাজ থেকে ফোন নিয়ে আমাদের লোকেশন দিয়েছি, কারণ ফারাজকে আমরা কোথায় এনেছি সেটা কোনো দিন ও বলতে পারবে না। তাই আমি আলীকে নিজেদের লোকেশন বলেছি। ঠিক আছে, একদম ভালো কাজ করেছিস। মুরগি নিজেই এবার নিজেকে ধরা দেওয়ার জন্য শিয়ালের গর্তে ঢুকছে। এবার তার রোস্ট বানানো। তুই আমাদের যত ছেলেপেলে আছে সবাইকে রাতের মধ্যে গুপ্ত জায়গায় এসে হাজির থাকতে বলবি। আর আমাদের যেই সকল স্পেশাল টিমগুলো রয়েছে যারা বর্ষর কোনো সমস্যা হলে মাঠে নেমে আমার হয়ে কাজ করে, আমি তাদের সকলকেই ফোন দিয়ে খবরটা জানিয়ে দিচ্ছি। তারা আজ রাতের মধ্যেই সবাই গুপ্ত জায়গায় গিয়ে হাজির হবে। ঠিক আছে ভাই, এখন ফোন রাখলাম। আকাশ ফোন রেখে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। এরপর ফ্রেশ হয়ে এসে তার যে কয়টা স্পেশাল টিম আছে একে একে করে তাদের সবাইকে ফোন দিয়ে আগামী কালের বিষয়টা জানাতে থাকে। এমন সময় আকাশের বাড়ির দরজার কলিং বেলটা বেজে ওঠে। রোহান নিজের রুমে বসে ফোন টিপছিল।
কলিং বেলের আওয়াজ শুনে সে গিয়ে দরজা খুলে। তখনই একটা লোক রাহানের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে কোনো কথাবার্তা ছাড়া চুপচাপ সে চলে যায়। রোহান লোকটার কাণ্ডকারখানা কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে নিজে নিজে বলে, কি অদ্ভুত লোক রে বাবা, কোনো কথাবার্তা ছাড়া হাতের মধ্যে একটা খাম ধরিয়ে দিয়ে চুপচাপ করে চলে গেল। সে তো আমার বলতে পারত খামটা কার জন্য বা খামের ভিতরে কি আছে। আচ্ছা যাই হবে হোক, সে যেহেতু আমায় বলেনি তাহলে আমি নিজেই খুলে দেখি এর ভিতরে কি আছে। রোহান খামের ভিতরে কি আছে খুলে দেখার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী রোহান যখন খামটা খুলতে খামের দিকে তাকায় তখনই সে দেখে খামের উপরে আয়রন ব্লেড লেখা। রোহানের আর খামটা খুলে দেখার সাহস হয় না খামের উপরে আয়রন ব্লেড নামটা দেখে। রোহান ইতিমধ্যেই বুঝে গেছে খামটা আকাশের জন্য এসেছে। তাই সে উপরে গিয়ে খামটা আকাশের কাছে পৌঁছে দিয়ে নিজের চলে চলে আসে। অপরদিকে রোহানের দেওয়া খামটা খুলে আকাশ দেখতে পায় তার ভিতরে একটা চিঠি। আকাশ প্রথমে একটু অবাক হয়, কারণ তাকে চিঠি পাঠাবে এমন কেউ নেই। কিন্তু সে পরবর্তীতে চিঠিটা কে পাঠিয়েছে সেটা জানার জন্য চিঠিটা পড়তে থাকে। কিন্তু চিঠির কয়েক লাইন পড়ার পর আকাশের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার উপক্রম হয়েছে। আকাশের মনে হচ্ছে তারা মাথার উপরে এখনই আসমানটা ভেঙে পড়বে। আকাশ প্রথমে একটু অবাক হয়, কারণ তাকে চিঠি পাঠাবে এমন কেউ নেই। কিন্তু সে পরবর্তীতে চিঠিটা কে পাঠিয়েছে সেটা জানার জন্য চিঠিটা পড়তে থাকে। কিন্তু চিঠির কয়েক লাইন পড়ার পর আকাশের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার উপক্রম হয়েছে। আকাশের মনে হচ্ছে তার মাথার উপরে এখনই আসমানটা ভেঙে পড়বে। আকাশের আশ্চর্যের মাত্রা চরম সীমা ছাড়িয়ে যায়। জীবনে সে অনেক রকম পরিস্থিতির শিকার হয়েছে, তবে সে কোনো দিন ও কোনো কিছু নিয়ে এতটা আশ্চর্য হয়নি। ত্রিধার পৈশাচিক রূপটা যখন আকাশ জানতে পারে তখনও সে আশ্চর্য হয়েছে, তবে এবারের মতন নয়। আকাশের মাথায় কাজ করছে না চিঠির কয়েকটা লাইন পড়ার পর, তবে তার জলদিই নিজেকে সামলে নেওয়া প্রয়োজন, কারণ চিঠির বাকি লেখাগুলোও পড়তে হবে। তাই আকাশ কিছুটা সময় নিয়ে নিজেকে কন্ট্রোল করে। এরপর আবার চিঠির বাকি অংশটুকু পড়তে আরম্ভ করে। আকাশ চিঠিটা যত পড়ছে ততই অবাক হচ্ছে, কিন্তু আকাশ নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে রাখে, কারণ সম্পূর্ণ চিঠিটা তার পড়া প্রয়োজন। অল্পতেই উত্তেজিত হয়ে গেলে চিঠির বাকি লেখাগুলো সে ভালোভাবে পড়তে পারবে না। তাই সে নিজেকে যতটুকু সম্ভব দমিয়ে রেখে চিঠিটা পড়তে থাকে। পড়তে পড়তে এক পর্যায়ে আকাশ দেখে সামনে আর কিছু লেখা নেই। কাগজের অনেকটুকু সাদা অংশ খালি পড়ে আছে। প্রেরক আকাশকে পাঠানো চিঠিতে সম্পূর্ণ কথা না লিখে মাঝপথেই চিঠির সমাপ্তি করেছে। আর চিঠির শেষে কারোর কোনো নাম নেই। কিন্তু আকাশ চিঠির মধ্যে কারোর কোনো নাম না থাকা সত্ত্বেও চিঠিটা পড়ে বুঝে ফেলে কাকে উদ্দেশ্য করে চিঠির মধ্যে লেখা হয়েছে। আকাশ চিঠিতে থাকা লেখাগুলো পড়ে কেমন রিয়াকশন করবে সেটা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আকাশের মনে হচ্ছে পৃথিবী যেন নিজের সঠিক দিশা ছেড়ে উল্টো দিশা ধরে ঘুরছে। চিঠিটা হাতে নিয়ে আকাশ চুপ করে খাটের উপরে যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে। আকাশের মাথার সেন্স ঠিকভাবে কাজ করছে না চিঠিটা পড়ার পর। পুরো মাথা যেন জ্যাম খেয়ে আছে। এভাবে দীর্ঘক্ষণ যাওয়ার পর আকাশ আপনা আপনিই স্বাভাবিক হয়। উত্তেজনার মাত্রাটা কমে এসেছে আকাশের। তবে চিঠির লেখাগুলো এখনো আকাশের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আকাশ এবার শান্ত মাথায় চিঠির লেখাগুলো নিয়ে ভাবতে থাকে। আর ভাবতে ভাবতে মনে মনে বলে, আচ্ছা চিঠির লেখাগুলো কি আসলেই সত্যি, নাকি এটা আমার জন্য পাতানো কোনো ফাঁদ?
চিঠিতে যেই মানুষটা সম্পর্কে লেখা আছে সে কি সত্যিই আমার আপন নাকি ধোঁকাবাজ? না, এই চিঠির সত্যতা সম্পর্কে আমার জানতেই হবে, আর সেটা কালকেই জানতে পারব। যদি সে ধোঁকাবাজ হয় তাহলে সে তার আসল রূপ কালকেই দেখাবে, আর না হয়তো বুঝে নিব চিঠির মধ্যে থাকা সমস্ত লেখা মিথ্যা ছিল। আর আমাকে আগামীকাল খুব সতর্কতার সাথে কাজ নিতে হবে, না হয়তো অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাবে। এবার আমি বাকি যাদের ফোন দেইনি তাদেরকে ফোন দিয়ে কালকের বিষয়ে জানিয়ে দেই। আকাশ ভাবনা চিন্তাবাদ দিয়ে তার হয়ে কাজ করে এমন একটা স্পেশাল টিমের লিডারকে ফোন করে। আকাশের জন্য অনেক কয়টা টিম কাজ করে, আর আকাশ নিজেই এই সকল টিমগুলো গঠন করেছে। সব কয়টা টিমের মধ্যে থেকে সবচাইতে শক্তিশালী এবং ভয়ানক যেই টিমটা আছে আকাশ সেই টিমের লিডারটাকে ফোন দিয়ে আগামীকালের সম্পর্কে বলে, আর তার সঙ্গে চিঠিতে থাকা বিষয় নিয়েও কিছুটা আলাপ আলোচনা করে। আকাশের কথা শুনে স্পেশাল টিমের লিডারটা আকাশকে বলে, ভাই আপনি চিন্তা করবেন না, আজ ভোরেই আমি আর আমার পুরো টিম গুপ্ত জায়গায় গিয়ে নিজেদের পজিশন নিয়ে নিব। তারপর দেখি কে আপনার সাথে চোখ উল্টায়। সব কয়টাকে একদম নিশানায় নিয়ে রাখব। কেউ উল্টাপাল্টা করলেই মনে করেন খুলি উড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন ফোন রাখলাম। তোরা সময় মতন গুপ্ত জায়গায় গিয়ে নিজেদের পজিশন নিয়ে নিস। ঠিক আছে ভাই। আকাশ ফোন রেখে দিয়ে আগামী কালের অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে দিন পার হয়ে যায়। পরের দিন সকাল হতেই আকাশ গাড়ি করে গুপ্ত জায়গায় চলে যায়। গুপ্ত জায়গায় যাওয়ার পর আকাশ দেখে তার দলের অসংখ্য লোক গুপ্ত জায়গায় জড়ো হয়েছে। আকাশ সবাইকে একত্রে করে বলে, তোদের সবার কাছেই কম বেশি মেশিন আছে, তবে আমার ইশারা ছাড়া কেউ সেটাকে চালাবি না। যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমি ইশারা করলে তবে গিয়েই তোরা হা মলা করবি। আর আপাতত এখন এখানে বেশি লোকজন থাকিস না, আমার সাথে আরমান আর কয়েকজন থাকলেই হবে। আর বাকিরা এখন এখান থেকে সরে যা। আমি হাওয়ায় মেশিন চালালে তারপর তোরা আসিস। আকাশের কথা মতন আরমান আর কয়েকজন ছাড়া সবাই সরে যায়। দেখতে দেখতে 10টা বেজে যায়। আকাশ, আরমান আর তার সঙ্গে কয়েকজনকে নিয়ে গুপ্ত জায়গায় বসে আলীর জন্য অপেক্ষা করছে, আর মনে মনে চিঠির কথাটা ভাবছে। এমন সময় আলী 50 জনের একটা দলবল নিয়ে গুপ্ত জায়গায় এসে হাজির হয়। হাজির হওয়ার পর আলী আকাশের অল্প সংখ্যক লোকজন দেখে আকাশকে বলে, ব্লেড তোর লোকজন আর কই? তুই তো এই অল্প সংখ্যক লোক নিয়ে আমার সামনে দাঁড়াতেই পারবি না। আমার দলে 50 জন লোকজন আছে, যাদের সবার হাতে বড় বড় অস্ত্র, কিন্তু তোর দলে তো দেখছি মাত্র 10 থেকে 12 জন, আর তাদের হাতে কিছুই নেই। তুই এই অল্প সংখ্যক লোকজন নিয়ে আমার সাথে লড়াই করবি কি করে? আলীর কথা শুনে আকাশ হাসতে শুরু করে। আকাশের হাসি দেখে আলী আকাশকে প্রশ্ন করে, কিরে হাসছিস কেন? নিজের মৃত্যুকে চোখের সামনে দেখতে পেয়ে শোকে পাগল হয়ে গেছিস মনে হয়? আলীর কথা শুনে আকাশ হাসি থামিয়ে হাওয়ায় মেশিন চালিয়ে বলে, পাগল আমি নই, পাগল তো তুই হয়ে যাবি। এই তোরা কোথায় রে? সবাই একটু দেখা দে তো। আমার লোকজন কম দেখতে পেয়ে বানরটা একটু বেশি লাফাচ্ছে। আকাশ হাওয়ায় মেশিন চালিয়ে তার লোকজনকে ডাকতেই সবাই আকাশের পিছনে এসে হাজির হয়, যেটা দেখে আলীর লোকজন ভয় পেয়ে যায়। আর সেই সঙ্গে আলীও বেশ কিছুটা ঘাবড়ে যায় আকাশের এত লোকজন দেখে। তবে আলী যে ঘাবড়ে গেছে সেটা সে কাউকে বুঝতে না দিয়ে বুকে সাহস নিয়ে আকাশকে বলে,
বাহ, তুই তো দেখছি ভালোই প্রিপারেশন নিয়ে রেখেছিস। আমি তো ভেবেছিলাম তোর লোকজন নেই, কিন্তু এখন তো দেখছি তুই একদম প্রিপারেশন নিয়ে বসে আছিস। হ্যাঁ, আমি প্রিপারেশন নিয়ে বসে আছি, তবে আমি চাইনি তোকে শুরুতেই সবকিছু দেখাবো, কিন্তু তুই এসে মাত্রই বাহাদুরি দেখিয়েছিস, যার কারণে আমার লোকজনগুলোকে তোকে দেখাতে বাধ্য হয়েছি। এবার বল, কার দল ভারী? আর তুই যে একটু আগে নিজের দলবল নিয়ে বাহাদুরি দেখিয়েছিস, এখন তুই কই যাবি? আমি কোথাও যাব না, যাওয়ার হলে তোকে আগে শেষ করব, তারপর এখান থেকে যাব। বাহ, বেশ সুন্দর ডায়লগ মা, রিস তো তুই। আচ্ছা আলী, তুই আমার এতগুলো লোক থাকতেও ভাবলি কি করে যে তুই আমায় মা রবি? ব্লেড, তোর যত লোকজন এই থাকুক না কেন, আমি এক ইশারা করলেই তুই উপরে চলে যাবি। ওহ আচ্ছা, তাই নাকি? আচ্ছা দেখি তাহলে, ইশারা কর, আমিও একটু দেখতে চাই তোর ইশারার পাওয়ার। ঠিক আছে, দেখাচ্ছি, 1 সেকেন্ড। আলী 1 সেকেন্ড বলে হাতে একটা তালি দিতেই আকাশের পাশ থেকে আরমান আকাশের কপালে মেশিন ঠেকিয়ে ধরে, আর সেই সঙ্গে আলীর পিছন থেকে ত্রিধা মেশিন হাতে বেরিয়ে এসে আকাশের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর ত্রিধাও আকাশের দিকে মেশিন দিয়ে নিশানা করে ধরে। ঠিক এমন টাইমে অবনীয় মেশিনে হাতে গুপ্ত জায়গায় এসে হাজির হয়। আকাশ 3 ঘনিষ্ঠ মুখোশধারীর রূপ সচক্ষে দেখে কিছুটা অবাক হয়, বিশেষ করে আরমানের বিশ্বাসঘাতকতা দেখে। তবে আকাশের মনোবলে কোনো কমতি আসে না, বরং সে হাসতে আরম্ভ করে, কারণ সে ভালো করেই জানে সব কয়টা মুখোশধারীকে নিশানায় নিয়ে রেখেছে তার স্পেশাল টিম। আকাশ হাসতে হাসতে আলীকে বলে, আলী, এরা মা রবে আমাকে? তুই আমাকে মা রার জন্য এদেরকে হায়ার করেছিস? হ্যাঁ, এরাই তোকে মা রবে। ঠিক আছে, তাহলে মা রতে বল। আকাশের কথা শুনে আলী আরমানকে ইশারা করে আকাশের উপরে মেশিন চালানোর জন্য, কিন্তু আরমান আকাশের উপরে মেশিন না চালিয়ে সেটা সে নিজের গলায় ঠেকিয়ে ধরে বলে, বাটপারি আমার রক্তে নাই। তুই আমার ছোট বোনকে জিম্মি করেছিস তো কি হয়েছে, তাও আমি ভাইয়ের উপরে কখনোই মেশিন চালাব না। দরকার হয় নিজে রে যাব, তাও চোখ উল্টানো আমার পক্ষে সম্ভব নয়। আরমানের কথা শুনে আকাশ বুঝে যায় আলী আরমানের বোনকে জিম্মি করে রেখে আরমানকে ফোর্স করেছে তার সাথে হাত মিলাতে, কিন্তু আরমান সেটা করেনি। তাই আকাশ আলীকে বলে, আলী, এসব আমার কলিজায় বসবাস করা মানুষজন। তুই স্বপ্নেও এই কথা ভাবিস না না যে আমার লোক তোর পক্ষ নিয়ে আমার বিরোধিতা করবে। দেখলি তো কি বলেছে সে, তোরা ওর বোনকে জিম্মি করেছিস, আর সে তারপরও আমার সাথে চোখ উল্টাবে না দেখে নিজের জীবন দিয়ে দিতেও প্রস্তুত। ব্লেড, সে না হয় জীবন দিতে প্রস্তুত, কিন্তু তোর প্রেমিকা তো তোর জীবন নিতে প্রস্তুত। আরমান না হয় আমার কথা শুনেনি, কিন্তু তোর প্রেমিকাকে আমি ইশারা করলেই সে তোর মাথার মধ্যে স্থলের সব কয়টা বুলেট ঢুকিয়ে দিবে। ওহ আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাহলে ইশারা কর। আমিও অনেকটা সময় ধরে অপেক্ষা করছি তোর ইশারার পাওয়ার দেখার জন্য। আকাশের কথা শুনে আলী ত্রিধাকে ইশারা করে। এতটা সময় ত্রিধা আকাশকে নিশানা করে রেখেছিল, কিন্তু আলী ভাই ত্রিধাকে ইশারা করা মাত্রই ত্রিধা আকাশের দিক থেকে নিশানা সরিয়ে আলীর উপরেই নিশানা করে তার দিকে মেশিন চালিয়ে দেয়। আলী ভাই সাথে সাথে দাঁড়ানো থেকে নিচে থেকে পড়ে যায়। ত্রিধা আলীর শরীরে মেশিন চালানোর পরক্ষণেই জোরে জোরে চেঁচিয়ে বলে ওঠে, মানুষটাকে আমি ভালোবাসি। আমি এতদিন ব্লেডকে নয়, তোকে শেষ করার অপেক্ষায় ছিলাম। আজ তোর সমাপ্তি করে দিয়েছি। আমার প্রিয় মানুষের দিকে যে নজর দিবে তার এমনটাই ফল হবে। ত্রিধার এমন আচরণে অবনী,
আকাশ এবং তার দলের সমস্ত লোকজন ত্রিধার দিকে তাকিয়ে আছে। অপরদিকে ত্রিধা আলী ভাইয়ের উপরে মেশিন চালানোর কারণে আলী ভাইয়ের সমস্ত লোকজন আকাশদের দিকে স্থল নিশানা করে ধরে। তখনই আলী ভাই নিচে পড়ে থাকা অবস্থাতেই তার লোকজনকে বলে সবার হাত থেকে মেশিন মাটিতে ফেলে দিতে। আলীর কথা মতন তার লোকজন সবাই মেশিন ফেলে দেয়। আলীর আচরণে আকাশ এবং বাকি সবাই অবাক হয়ে যায়। তখনই আবার আলী আকাশকে বলে ওঠে, ব্লেড ভাই আমার এদিকে আয়। আলীর মুখে ভাই ডাক শুনে আকাশের কলিজায় মোচড় দিয়ে ওঠে। কারণ আলীর সাথে দীর্ঘদিন আকাশ কাজ করেছে। তার উপরে আলীর কারণেই বেস্ট 11-এ যোগ দিয়েছে। আকাশ আলীর কথায় কোনো কিছু না ভেবে সাথে সাথে কদম বাড়িতে আলীর কাছে গিয়ে ঝুঁকে বসে। আকাশ আলীর কাছে যাওয়ার পর আলী আকাশের হাত নিজের হাতের মধ্যে রেখে চেপে ধরে বলে, ব্লেড আমার উপরে আর রেগে থাকিস না। হ্যাঁ আমি জানি আমি তোর চোখে দোষী, কিন্তু সত্যি বলতে তোর কোনো ক্ষতি করার ইচ্ছে আমার কখনোই ছিল না। ব্লেড যেই তুই আমাকে আমার থেকেও ভালো করে চিনিস, যেই তুই আমার নিঃশ্বাস শুনেই আমাকে চিনে ফেলতে পারিস, তাহলে একবার ভেবে দেখ তো আমার মতন একটা মানুষ তোর ক্ষতি করবে কি কারণে? আমারও প্রশ্ন একটাই, কোনো কারণে তুই আমার পিছনে লেগেছিস। আমি তো তোকে সত্যিই মন থেকে শ্রদ্ধা করতাম, কিন্তু তারপরেও কেন তুই নিজের স্বার্থের জন্য আমার সাথে বেইমানি করলি? আকাশের কথা শুনে আলী চাপা একটা হাসি দিয়ে বলে, ব্লেড আমি সত্যিই তোর সাথে বেইমানি করিনি। তুই আমাকে ভুল বুঝছিস রে। বেইমানি যদি নাই করিস তাহলে কি এসব সিরিয়াল কিলার দিয়ে আমাকে রার প্ল্যান করলি? আমার ঘনিষ্ঠ মানুষ দিয়ে আমাকে রতে চাইলি? আবার পরিশেষে আমার দেশে এসে লোকজন নিয়ে আমার আড্ডায় আসলি আমাকে রার জন্য। এত সব করে এখন বলছিস বেইমানি করিসনি? না রে ব্লেড আমি সত্যিই তোর সাথে বেইমানি করিনি। আর কিছু সময় পরেই আমি দুনিয়ার মায়া ত্যাগ করব। এই সময়ে এসে কেউ কখনো মিথ্যা বলে না। আর ব্লেড আমি দুনিয়ার সকল মানুষের সাথে বেইমানি করলেও তোর সাথে বেইমানি করতে পারবো না। কারণ তোকে আমি কতটা আপন ভাবি সেটা একমাত্র খালি আমিই জানি। ব্লেড তোর সাথে বেইমানি করা তো দূরের কথা, তোর সাথে বেইমানি করার কথাও আজ অবধি আমি কল্পনায় আনিনি। তাহলে এত সব কিছু যে করলি সেসব কি ছিল? সেসব তোর প্রতি আমার ভালোবাসা। ব্লেড আমি তোর ভালোর জন্যই এত সব কিছু করেছি। সব কিছু আমার ভালোর জন্য করেছিস মানে? মানেটা শুনতে চাস? শুনতে চাই। কিন্তু দেখিস কথার বাহানায় ফাঁসিয়ে আবার নতুন কোনো চক্র করিস না আমার ক্ষতি করার। আকাশের কথা শুনে আলী এবার শব্দ করে হাসতে আরম্ভ করে। শুনতে চাই, কিন্তু দেখিস কথার বাহানায় ফাঁসিয়ে আবার নতুন কোনো চক্র করিস না আমার ক্ষতি করার। আকাশের কথা শুনে আলী এবার শব্দ করে হাসতে আরম্ভ করে। পাশ থেকে আকাশ আলীকে শব্দ করে হাসতে দেখে বলে, কিরে এভাবে হাসছিস কেন? তার মানে নতুন কোনো চক্র করেছিস আমার ক্ষতি করার? আকাশের কথা শুনে আলী হাসি থামিয়ে বলে, একটা মানুষের উপরে আরেকটা মানুষের এতটা অবিশ্বাস কি করে হতে পারে ব্লেড? তাও এমন এমন পরিস্থিতিতে। এই যে দেখ গো, খাওয়ার ফলে আমার শরীর থেকে রক্ত পড়ছে। আমি আর অল্প কিছু সময় পরেই দুনিয়ার মায়া ত্যাগ করব। কিন্তু তোর এখনো মনে হচ্ছে আমি তোর বিরুদ্ধে কোনো চক্র করছি? মনে না হওয়ার কিছুই নেই, কারণ তুই আমার বিশ্বাসের জায়গাটা বহু আগেই নষ্ট করেছিস। তাই তোর প্রতি আমার বিশ্বাসটা এখন আর আগের মতন নেই। তবে যাই হোক সেসব কিছু এখন বাদ দে। আগে তুই কি বলতে চেয়েছিলি সেটা বল। ঠিক আছে বলছি।
শুন ব্লেড, তোর ক্ষতি করব এমন চিন্তাভাবনা আজ অবধি কোনো দিন ও আমার মাথায় আসেনি। তুই এতদিন ধরে যা দেখেছিস সেসব কিছু সত্যি নয়। নিয়াজ উদ্দিন তোকে আমার বিরুদ্ধে যেসব ইনফরমেশন দিয়েছে সেসব ইনফরমেশন আমিই আমার লোকের মাধ্যমে কৌশলে নিয়াজ উদ্দিনের কাছে পাঠিয়েছি। কারণ আমি নিজেই চেয়েছি আমার বিরুদ্ধে নিয়াজ উদ্দিন তোকে বলুক। তবে আমি এমনটা কেন করেছি সেসব তোকে পড়ে বলছি। কিন্তু তুই শুরুতেই এটা জেনে রাখো, শত্রুতা তোর সাথে আমি নই, তোর শত্রুতা করেছে জালাল উদ্দিন, বাসুদেব আর আরেকটা যাকে তুই রেছিস। সেই 300 শয়তান মিলে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা চেয়েছিল তোকে রাস্তা থেকে সরিয়ে তোর জায়গাটা দখল করবে, কিন্তু আমি সেটা হতে দেইনি। আমি তাদের বিরুদ্ধে সমস্ত কিছু জানার পর আমি তোর হাতেই তাদেরকে উপরে পাঠিয়েছি। এবার আসি নিয়াজ উদ্দিন তোকে যেই টাকার কথা বলেছে সেই বিষয়টা নিয়ে। ব্লেড, আমি কোনো টাকাই খাইনি। সব টাকাই বেস্ট 11-এর অ্যাকাউন্টে রয়েছে। আর এই সমস্ত কথোপকথন নিয়ে গতকাল তোর কাছে একটা চিঠি গিয়েছে, যেটা কিনা একজনের মাধ্যমে লিখে আমি তোর কাছে পাঠিয়েছিলাম। কিন্তু তুই কি চিঠিটা পেয়েছিলি? আর চিঠিতে কি লেখা ছিল সেসব কি তুই পড়েছিস? হ্যাঁ, পড়েছি। তুই একটু আগে আমায় যা বলছিস সেসব কিছুই চিঠিতে লেখা ছিল। কিন্তু চিঠিতে যেসব লেখা ছিল আর তুই এখন যা বলছিস সেসব যে মিথ্যা না, সেটার প্রমাণ কি? মাস খানিকের মধ্যে তো অনেক কিছুই দেখলাম তোর। তুই তো আমাকে মিথ্যাও বলতে পারসি। ব্লেড, আমার কাছে প্রমাণ ঠিকই আছে, কিন্তু সেসব তোকে আমি দিব না, কারণ আমার হাতে এখন বেশি সময় নেই। তাই তোকে আমার মুখের কথাগুলোকেই বিশ্বাস করতে হবে। ঠিক আছে, যা বিশ্বাস করলাম। কিন্তু তুই আমাকে এটা বল যে তুই যদি এসবের পিছনে না থাকিস, তাকে সিরিয়াল কিলারকে কেন আমার দেশের পাঠিয়েছিস? ব্লেড, সিরিয়াল কিলারকে আমি নয়, সিরিয়াল কিলারকে পাঠিয়েছে বাসুদেব। বাসুদেব চেয়েছে সিরিয়াল কিলারের মাধ্যমে তোকে শেষ করতে। আর বাসুদেবের এই সিরিয়াল কিলারের চক্রান্তটা আমি বহু পরে জানতে পেরেছি। আর না হয়তো আমি যদি এমনটা করতাম তাহলে সিরিয়াল কিলারকে অবশ্যই আমি চিনতাম। ব্লেড, আমি এতটা কাঁচা খেলোয়াড়ও নই যে যাকে দিয়ে মাইন্ড গেম খেলাবো তার ইনফরমেশন আমার কাছে থাকবে না। কিন্তু সিরিয়াল কিলার সম্পর্কে আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না, আর সেটা তোকে আমি ফোনেও বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, মানলাম তোর এই কথাটাও সত্য, কিন্তু তুই আমাকে এখন এটা বল, তুই এতদিন আমার সাথে যা করেছিস সেসব কি ছিল? বেশ কবার ফোন দিয়ে হুমকি দিয়েছিস, তার উপরে আমার ঘনিষ্ঠ মানুষ দিয়েই আমাকে রতে চেয়েছিস। আবার তুই নিজেও আমার দেশে চলে এসেছিস আমার গলায় রা দিয়ে আমার রুহু বের করতে। সেই সমস্ত কিছু কি ছিল? ব্লেড, বেশ সুন্দর একটা প্রশ্ন করেছিস। আমি তোর এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। আর সেই সঙ্গে নিয়াজকে দিয়ে নিজের বিরুদ্ধে নিজেই কেন মিথ্যা ইনফরমেশন তোর কাছে পাঠিয়েছি সেটার উত্তরও তুই একসাথে পেয়ে যাবি। তবে তার আগে তুই এই খামটা নে। আলী নিজের পকেট থেকে একটা খাম বের করে আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ আলীর এগিয়ে দেওয়া খামটা দেখে আলীকে জিজ্ঞাসা করে, কি আছে এতে? তুই আগে খামটা নে, তারপর কি আছে এতে আমি বলছি তোকে। আলীর কথা মতন আকাশ আলীর হাত থেকে খামটা নেয়। আকাশ খামটা নেওয়ার পর আলী আকাশকে বলে, ব্লেড, তোকে দেওয়া খামটার মধ্যে একটা ফর্ম আর একটা ছোট্ট কাগজ রয়েছে। ছোট্ট কাগজটাতে ব্যাংকের ডিটেইলস রয়েছে যেটাতে আমি টাকাগুলো রেখেছি, আর ফর্মটা হচ্ছে বেস্ট 11-এর লিডারশিপের। তুই সেই ফর্মটাতে সিগনেচার করলেই বেস্ট 11-এর লিডার হয়ে যাবি। ব্লেড, আমার বয়স হয়েছে,
তাই আমি চেয়েছি বেস্ট 11-এর লিডারশিপ তোকে দিয়ে বাকি জীবন নিজের পরিবার নিয়ে কাটাবো। কিন্তু এত বড় একটা দায়িত্ব যে আমি তোকে দিব সেটার জন্য তোর একটা পরীক্ষা নেওয়ার দরকার ছিল আমার। হ্যাঁ, আমি জানি তুই বেস্ট 11-এর লিডার হওয়ার যোগ্য, কিন্তু তারপরেও যদি ভবিষ্যতে কোনো বড় ধরনের বিপদ আসে তাহলে তুই সেটাকে কিভাবে সামাল দিস সেটাই আমি দেখতে চেয়েছিলাম। তাই আমি তোর পরীক্ষা নেওয়ার জন্য নিজেই তোর সাথে চোখ উল্টানোর বাহানা করেছি। আমি দেখতে চেয়েছিলাম তুই আমার মোকাবিলা কিভাবে করিস। ব্লেড, না হয়তো আমি যদি সত্যিই তোর সাথে বেইমানি করতাম তাহলে কখনোই তোর দেশে আসতাম না। কারণ এটা সবাই জানে নিজ এলাকায় সবাই বাঘ। ব্লেড, এই বাংলায় তোর জন্ম, আর এই বাংলাটাই তোর দেশ। আমি হাজার চেষ্টা করলেও তোর সাথে পেরে উঠতে পারবো না। কারণ প্রথমত তুই অনেক শক্তিশালী, তার উপরে এই দেশটা তোর দেশ। কিন্তু আমি তারপরেও তোর দেশে এসেছি। আর শুধু তোর দেশেই নয়, আমি তোর দেশে এসে আমার লোকেশন না দিয়ে আমি নিজেই তোর লোকেশনে এসেছি। আর তার একমাত্র কারণ হলো তোর সাথে দেখা করা। এবার আসি তোর পরিচিত মানুষদের কেন তোর বিরুদ্ধে ব্যবহার করেছি আমি সেটা নিয়ে। ব্লেড, আমি জানি তুই আমার পরীক্ষায় যে কোনোভাবে পাশ করবি, কিন্তু তুই আমার চেয়ারে বসার পর পরবর্তীতে তোর ঘনিষ্ঠ মানুষরা যদি কখনো তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাই আমি তাদেরও একটা পরীক্ষা নিয়েছি। আমি শুরুতে তোর বিষয়ে ইনফরমেশন কালেক্ট করি। তখন আমি জানতে পারি আরমান তোর খুব বিশ্বস্ত একটা লোক। দ্বিতীয়ত, তোর জীবনে দুটো মেয়ের কদম পড়েছে, কিন্তু আমি শিওর করে বুঝতে পারছিলাম না তুই কাকে নিজের সঙ্গী হিসেবে বেছে নিবি। তাই তিনজনকেই একসাথে পরীক্ষায় ফেলেছি। আর সেই তিনজন থেকে প্রথম হল ত্রিধা। ত্রিধাকে পরীক্ষায় ফেলেছি তার বাবার ক্ষতি করার হুমকি দিয়ে। কিন্তু সে উপরে উপরে আমার পরীক্ষায় অংশগ্রহণ করলেও সে আমার ফাঁদে পা দেয়নি। বরং সে তোর সাথে বিশ্বাসঘাতকতা না করে তোকে কিভাবে বাঁচাবে সেই রাস্তা ঠিক করে রেখেছে। দ্বিতীয়ত হল অবনী। আমি জানতে পেরেছি তুই ত্রিধাকে নিয়ে সিরিয়াস, কিন্তু অবনীর উপরেও তোর একটা মায়া কাজ করে। কারণ একটা সময় তুই তাকে ভালোবাসতি, তাই তাকেও পরীক্ষায় ফেলেছি। তবে তার পরীক্ষাটা এতটা কঠিন করে নেইনি। বাকি দুজনকে যেমন নিজেদের দলে ভিড়াতে চেয়েছি, অবনীর সাথে সেরকমটা করিনি। আমরা যখন এখানে আসছিলাম তখন তাকে ফোন করে বলেছি তোকে কিছু ছেলে পেলে মেরে ফেলার জন্য অমুক জায়গায় আটকে রেখেছে। আর দেখ বেচারি তোকে বাঁচানোর জন্য পিস্তল নিয়ে ছুটে এসেছে। আর এখানে অবনীর বিষয়ে তোকে আরেকটা কথা বলি। ত্রিধা তোকে বাঁচানোর জন্য আমাদের ফাঁদে পা দেওয়ার নাটক করেছে, তবে অবনীকে আমরাই ফাঁসিয়েছি। ফারাজ অবনীর পথ আটকে তার সাথে কথা বলেছে, আর সেই ছবি ত্রিধা তুলে তোকে দেখিয়েছে, যাতে করে তুই ত্রিধাকে সন্দেহ না করে অবনীকে সন্দেহ করিস। এবার আসি পরের কথায়। তৃতীয়ত হল আরমান। আমি লোক দিয়ে তার বোনকে উঠিয়ে তাকে কঠিন একটা পরীক্ষার মধ্যে ফেলেছি, কিন্তু আরমান নিজের জীবন দিতে রাজি হয়ে গেছে, তবে সে তারপরেও তোর সাথে বেইমানি করেনি। মানে হলো আরমান পরীক্ষায় পাশ করে গেছে, আর সেই সাথে বাকি দুজনও পাশ করেছে। ব্লেড, এবার আর তোর কোনো সমস্যা নেই, কারণ তোর আশেপাশের সকল মানুষ তোর বিশ্বস্ত। তুই আমার চেয়ারে বসলে তোর ঘনিষ্ঠ মানুষরা অন্তত তোকে চেয়ার থেকে কখনো টেনে নামাবে না। তুই এবার অনেকটা দূর এগিয়ে যাবি। আমি তোর হাতে সুদূর পথ পাড়ি দেওয়ার টিকিট দিয়েছি, তুই টিকিটটা একটু খুঁকে দেখ। আলীর কথা মতন আকাশ খামটা খুলে দেখে। খামটা খোলার পর আকাশ দেখে আলী যা যা বলেছে খামের ভিতর তাই রয়েছে। একে তো আলীর কথা শুনে হৃদয়টা ক্ষরণ হচ্ছিল,
তার উপরে খামের ভিতরে আলী কথা মতন ফর্ম আর ছোট কাগজে লেখা ব্যাংকের ডিটেইলস দেখে আকাশের ভিতরে এবার ঘূর্ণিঝড় বইতে শুরু করেছে। আকাশের পাষাণের মতন হৃদয়টা মোমের মতন গলে গিয়েছে। চোখ থেকে অনবরত পানি পড়তে শুরু করেছে আকাশের। আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না। অপর পাশ থেকে আলী আকাশকে কান্না করতে দেখে বলে, ব্লেড, তোর চেহারায় কান্নাটা একদম মানায় না রে। তুই আর কান্না করিস না। ভাই, এটা কেন করলেন আপনি? আমার ভালো করতে গেলেন, আর আমিই আপনাকে ভুল বুঝে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিলাম। আকাশের কথা শুনে আলী একটা মুচকি হাসি দিয়ে বলে, ব্লেড, বিপদে তুই আমাকে নয়, আমি তোকে ফেলে দিয়েছি। কারণ এমনিতেই আমি মাফিয়ার জগৎ থেকে মুক্তি চেয়েছিলাম, কিন্তু ত্রিধা আমায় দুনিয়া থেকেই মুক্তি দিয়ে দিল। তবে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। হয়তো এমনটাই লেখা ছিল আমার কপালে, কিন্তু আমি তো তোকে একদম ফাঁসিয়ে দিলাম। ত্রিধা আমায় উপরে লি চালিয়ে নিজের ভালোবাসার প্রমাণ দিল। অপরিদকে বেচারি অবনীয় তোকে বাঁচাতে প্রাণের মায়া না করে মেশিন হাতে ছুটে এসেছে। এবার তুই কি করবি? দুজন এই তো তোকে ভালোবাসে। কাকে রেখে কাকে নিজের করবি সেটা ভেবেই তো তুই দিশেহারা হয়ে যাবি। ভাই, আমার আগে আপনাকে লাগবে, তারপর বাকি সব। ব্লেড, সময় নেই রে আমার হাতে। আর কিছু সময়ের মধ্যেই আমি দুনিয়ার মায়া ত্যাগ করব। তবে জানিস, আমি অনেক খুশি আজকে, কারণ এত কঠিন পরিস্থিতিতেও তোকে সমস্ত সত্যিটা জানানোর সময় পেয়েছি। আমার জন্য দোয়া করিস, আমি সব সময় তোর সঙ্গে আছি। এরপর আলী কথাবার্তা বন্ধ করে দেয়। আকাশ বুঝে যায় আলী দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আকাশ পুরো শোকে পাথর হয়ে গেছে। আলীর লাশের সামনে চুপচাপ বসে আছে আকাশ। পাশ থেকে আকাশের অবস্থা দেখে ত্রিধা, অবনী এবং আকাশের লোকজন সবাই দৌড়ে আসে। সবাই আকাশকে কোনো রকমে স্বাভাবিক করে। তবে আকাশের ভিতরটা একদম চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। আলীর লাশের সমস্ত ক্রিয়াধারা শেষ করে তাকে বাংলাদেশেই কবর দেওয়া হয়। এভাবেই মাস খানিক কেটে যায়। ত্রিধা আগের মতোই আকাশের সাথে মেলামেশা করে, আকাশের দেখাশোনা করে। অন্যদিকে আকাশের মনের ভিতরে অবনীর জন্যে নতুন করে অনেকটা জায়গা হয়েছে। কারণ অবনী নিজের জীবনের মায়া না করে তাকে বাঁচাতে গিয়েছিল। আকাশ এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে কাকে সে আপন করবে। এক মনে দুই রমণী খুঁটি গেড়ে বসেছে আকাশের। তাই আকাশ দুজনকেই নিজের গ্রামের বাড়িতে নিয়ে যায় নিজের মাকে দেখানোর জন্য। আর মনে মনে ঠিক করে নেয় তার মা যাকে ঠিক করবে তাকেই সে বিয়ে করবে। আকাশ অবনী আর ত্রিধাকে গ্রামের বাড়ি নিয়ে গিয়ে নিজের মাকে দেখায় এবং সেই সঙ্গে নিজের মাকে সবকিছু খুলে বলে। আকাশের মা আকাশের কথা শুনে অনেক চিন্তাভাবনা করে একজনকে বেছে নিয়ে নিজের সিদ্ধান্ত জানাতে যাবে, তখনই আকাশের মায়ের ফোনে একটা কল আসে। আকাশের মা নিজের সিদ্ধান্ত না জানিয়ে ফোনে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ফোনে কথা বলা শেষ করে এসে তিনজনকে বলে, বহু কষ্টে আমি একজন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বর্তমানে সেটা আর হচ্ছে না। কারণ অবনী প্রথমে ভালোবাসাটা বুঝতে না পেরে ভুল করেছ। দ্বিতীয়, ত্রিধা তুমি সবকিছু আগ থেকেই আকাশকে জানিয়ে দিল, এত কিছু হতো না। আকাশ সেটাকে অন্য কোনোভাবে সামলে নিত, আর ঘটনাটাও হয়তো অন্যভাবে ঘটত। কিন্তু তুমি আকাশকে না জানানোর কারণে অবনী নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ পেয়েছে, যার কারণে আকাশের মনে অবনীর প্রতি আবারও কিছুটা ভালোবাসা জন্মেছে। তাই এখন আমি তোমাদের দুজন থেকে একজনকে বেছে নিয়ে অপরজনকে কষ্ট দিতে পারব না। সেজন্য আমি নিজের সিদ্ধান্ত পাল্টেছি। অবশ্য আমার সিদ্ধান্ত পাল্টানোর আরও একটা কারণ রয়েছে। আকাশ এতদিন শহরে আমার যেই বান্ধবীর বাসায় ছিল,
সেই বান্ধবীর মেয়ে নিশাত আকাশের জন্য চরম পাগলামো করছে। নিশাত আমার বান্ধবীকে সোজা ভাষায় জানিয়ে দিয়েছে আকাশকে না পেলে সে সুইসাইড করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আকাশকে নিশাতের সাথে বিয়ে দিব। তোমরা দুজন আমাকে ক্ষমা করো। আমি তোমাদের মধ্যে থেকে কাউকে নিজের বৌমা করতে পারছি না। আকাশের মায়ের কথা শুনে অবনী, ত্রিধা দুজনের মন খারাপ হয়ে যায়, সেই সঙ্গে আকাশের ও কিছুটা খারাপ লাগে। কারণ দুটো মানুষের সাথেই তার সম্পর্ক ছিল। কিন্তু কিছু সময় পর আকাশ রিয়েলাইজ করে তার মায়ের কথাই ঠিক। সেই দুজন থেকে একজনকে আপন করলে বাকি আরেকজন কষ্ট পাবে, এবং সেই সঙ্গে আকাশ নিজেও কষ্ট পাবে। কারণ একজনকে আপন করলে অপরজনের কথাও তার মনে পড়বে। কিন্তু সে যদি কাউকেই আপন না করে তাহলে একজনের জন্য স্পেশালি তার আর খারাপ লাগবে না। তবে ত্রিধা কিন্তু আকাশের বউ হওয়ার হকদার ছিল। কিন্তু ত্রিধা নিজের কপালে নিজেই কুড়াল মেরেছে। ত্রিধার কারণেই অবনীর উপরে আকাশের টান জন্মেছে আবার। সে যদি আগেই বলে দিত আলী তাকে আকাশের বিরুদ্ধে খাটাতে চাইছে এবং সেই সঙ্গে অবনীকেও এসবে জড়িত করতে চাইছে, তাহলে আকাশ দুজনকেই এই বিষয়টা থেকে সরিয়ে নিত, আর ত্রিধার হাতেও হয়তো আলী ভাইয়ের মৃত্যু হতো না। আকাশ সবকিছু রিয়েলাইজ করার পর মুখে একটা মুচকি হেসে টেনে তার মাকে বলে, হায়রে আফসোস, মা দুজনের সাথেই প্রেম করলাম কিন্তু কাউকেই নিজের করতে পারলাম না। তার উপরে এখন আবার বাচ্চা একটা মেয়ের সাথে কষ্ট করে সবকিছু নতুন করে শুরু আবার করতে হবে। আকাশের কথা শুনে অবনী আর ত্রিধা আকাশের দিকে তাকিয়ে রাগে দাঁতে দাঁত চেপে কটমট করতে থাকে। কারণ অবনী আর ত্রিধা বুঝে গেছে আকাশ তাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। অন্যদিকে আকাশের মা আকাশের কথার আসল রহস্য বুঝতে পারেনি। তাই তিনি স্বাভাবিকভাবেই আকাশকে বলে, আরে কষ্ট আর কিসের, সেই মেয়েও তো তোকে পছন্দ করে। হ্যাঁ, হয়তো শুরুতে কয়েকদিন সামলাতে একটু কষ্ট হবে, তবে পরবর্তীতে দেখবি সব ঠিক হয়ে যাবে। আকাশ তার মায়ের কথা শুনে কিছু না বলে চুপচাপ নিজের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। কারণ ত্রিধা আর অবনী আকাশের দিকে যেভাবে তাকিয়ে আছে তাতে করে আকাশ তার মায়ের কথার প্রত্যুত্তরে কিছু বললে সেটা তার জন্য ভয়ানক হতে পারে। তাই আকাশ প্রথমে নিজের সুরক্ষা নিশ্চিত করে নিজের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর সজোরে হাসি দিয়ে বলে, মা, নিশাতকে নিয়ে আমার অল্প কয়েকদিন কেন, তাকে নিয়ে 1 বছর কষ্ট করতে হলেও সমস্যা নেই। কারণ আমি নতুন কাউকে পাচ্ছি, দে লারা চিনি ছাড়া। আমি এখন নিশাতের সাথে চুটিয়ে প্রেম করব, আর সিঙ্গেল। পাঠকদের জন্য ত্রিধা আর অবনীকে কম্প্রোমাইজ করে দিলুম। আকাশ কথাগুলো বলে শেষ করতেই ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। আর সেই সঙ্গেই গল্পের সমাপ্তি ঘটে। সমাপ্তি।